নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 6 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু ম্যাথের যে সেটগুলো তোমরা দেখে নিও। এছাড়াও কিন্তু এই চ্যানেলে জিকে এবং জিএস অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের উপর আলোচনা করা হয়, এবং শুধুমাত্র যে কোশ্চেন আনসার করা হয় তা না, তথ্যভিত্তিক কিন্তু আলোচনা, অপশানের উপর যে বিভিন্ন তথ্য আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো যা আপকামিং যে কোনো পরীক্ষা বলো, গ্রুপ আরআরবি গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, এনটিপিসি বলো, সমস্ত পরীক্ষার জন্য এগুলো কিন্তু ভীষণই উপযোগী। এবং যে ম্যাথগুলো নিয়ে আসি, এগুলো যদি তোমরা কন্টিনিউয়াস আমার এই শুধুমাত্র সেটগুলো করো, তাহলে দেখবে এই অঙ্কগুলোই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এসে থাকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 7 যে সেট সেটা নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য বলে দিয়েছে 36 টাকা। তার মানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য এটা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আসলের পরিমাণ কত? দেখো, আমি ধরে নিলাম যে আমার আসল হচ্ছে 100 টাকা। আমাকে 6 মাস অন্তর বলেছে, তাহলে সুদের অর্ধেক হবে অর্থাৎ 6%। তাহলে 100 টাকা 6%, প্রথম 6 মাস 100 টাকা 6% মানে 6 টাকা। তাহলে দ্বিতীয় 6 মাস অর্থাৎ, আচ্ছা আমি আগে দেখো, আমাকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই তো বলেছে, তাহলে আমি আগে সরল সুদ বের করে নিই। কেন সরল সুদ, দেখো I=PTR, এগুলো আমি অনেকবার বলেছি, I=PTR দিয়ে এগুলো করতেই পারো, কিন্তু তোমার কিন্তু মুখে মুখে করাটা একটা সুবিধা হবে। দেখো, 100 টাকার 1 বছরের যদি 12% সুদ হয়, তাহলে কত হবে? 12 টাকা হবে কি না? তাহলে এই যে 12 টাকা, 100 টাকার 1 বছরের 12% সুদের হারে তোমার যেটা হবে, সুদটা হবে, সেটা কত? 12 টাকা হবে। ক্লিয়ার? তাহলে এই 12 টাকা এটা কি পেলাম? এটা পেলাম এসআই। তাহলে সিআই কি? দেখো, সিআইও তো আমরা 12 টাকাই পাবো। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা কিন্তু 100 টাকার 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু 12 টাকাই পাবো। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা দেখো, প্রথম 6 মাস 6 টাকা পেলাম, কিন্তু পরের 6 মাস 6 টাকা তো পাবোই, এই 6-এরও আবার কিছু একটা পার্সেন্টেজ পাবো। কত পার্সেন্ট? 6-এর আবার 6%, অর্থাৎ 36, তার মানে 0.36 টাকা। বুঝতে পারলে কি? যদি বুঝতে না পারো, আমার আগের ভিডিওগুলো দেখো, সেখানে আমি ডিটেলসে বলেছি। এখন কিন্তু আমরা কিভাবে পরীক্ষার হলে করব, আমরা সেইভাবে কিন্তু ভাবনা চিন্তা করব। ওকে, প্রত্যেকটা অঙ্ক আমরা ডিটেলসে যাবো না, আমরা কীভাবে মানে তুমি মুখে মুখে অঙ্ক করে ফেলতে পারবে সেইভাবে কিন্তু করব। তাহলে যেটা 12 টাকা পেলাম সেটা তো এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, কিন্তু চক্রবৃদ্ধি যে সুদটা, সেটা তো সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি হবে। তাহলে চক্রবৃদ্ধিও তো 12 টাকা পাবোই, কিন্তু এক্সট্রা আমরা কত পাচ্ছি? এই যে 0.36 টাকা, এটা এক্সট্রা পাচ্ছি। কেননা প্রথম 6 মাসের যে 6 টাকা পেয়েছি, সেই 6 টাকার তো আবার 6% সুদটা দ্বিতীয় 6 মাসে পাবো। ক্লিয়ার? তাহলে এই যে 0.36 টাকাটা, এটাই হচ্ছে এই সিআই মাইনাস এসআই এর টাকা হচ্ছে এটা। এবার এটা সমান বলে দিয়েছে তোমার 36। আমাকে বলেছে সিআই মাইনাস এসআই যে সুদের পার্থক্য হচ্ছে 36 টাকা। তাহলে এটা সমান যদি 36 হয়, এই দশমিকটা তুলে তলায় 100 দাও, তাহলে 100 সমান, তাহলে 100 সমান কত হবে? 36-এর পর, আচ্ছা দাঁড়াও, কি হলো এটা? এই 36 কেটে দাও। ওকে, 36 কেটে দাও, তাহলে এটা হবে 100, মানে 100 মান 100। তাহলে 100 সমান কত হবে? 100 সমান হবে 1-এর পর 4টে 0, অর্থাৎ 10,000। ক্লিয়ার? অর্থাৎ 10,000 টাকা। অপশান এ ইজ আ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটা তোমাদের করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হবে, তবেই তুমি মুখে মুখে এবং তাড়াতাড়ি করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 80 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 80 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 140 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চায়ের দাম 120 টাকা হবে? দেখো, এটা অ্যালিগেশন মেথডে তোমরা সবাই করতে পারবে। তো এটা খুব ইজি, যে 80 টাকা কেজি দরের চা আর এইখানে মনে করো 120 টাকা কেজি দরের চা, তোমরা এটা X:Y অনুপাতে ধরে নিয়েও করতে পারো। যে 80 টাকা কেজি দরের আমি X কেজি চা দিলাম, তাহলে X কেজি চায়ের বিক্রয় মূল্য কত হবে? 80X টাকা। এইভাবেও তোমরা করতে পারো, কিন্তু এই অঙ্ক আমার মনে হয় অ্যালিগেশনে করা ভালো। কেননা এই 80 টাকা, একটা হচ্ছে 80 টাকা কেজি চা, একটা 140 টাকা কেজি, 140 টাকা কেজি চা বলেছে। এই দুটোর মিশ্রিত চা, এই দুটোকে মিশ্রিত করে আমাকে বলেছে 120 টাকা কেজি দরে বিক্রি করতে। তাহলে বলেছে
প্রতি কেজি মিশ্রিত চায়ের তোমার দাম কত হবে। তাহলে এটা যদি অ্যালিগেশন করি, এইখানে কত দেবো, এইখানে হচ্ছে 80, 8 আর 4 12, 40, আর এইখানে কত দেবো, এইখানে হচ্ছে 20। তাহলে এদের অনুপাত কত, এদের অনুপাত হচ্ছে 0 0 কেটে দাও, 2 আর 4 অনুপাত হচ্ছে 1:2। তাহলে এদের অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 1:2। তাহলে আমাকে এখানে বলেছে কি যে কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চা 120, তার মানে আমাকে এই অনুপাতে কিন্তু মিশ্রিত করলে তবে প্রতি কেজি চায়ের মূল্য কিন্তু আমি 120 টাকা কেজি দরে বিক্রি করতে পারবো। এই অনুপাতে আমাকে 80 টাকা এবং 140 টাকা চাটা এই অনুপাতে আমাকে কী করতে হবে, মিশ্রিত করতে হবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। বলছে এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত পার্সেন্ট চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন? দেখো এটাও তুমি অ্যালিগেশনে করতে পারো, কিন্তু আমার মতে বলে এটা তুমি নর্মাল ওয়েতে করো। নর্মাল ওয়ে একদম ইজি। আমার টোটাল চায়ের কেজি কত, 400 টাকা কেজি, এই মানে 400 কেজি মোট চা হচ্ছে 400 কেজি চা, তিনি 4% লাভ করেন ওভারঅল। তার মধ্যে কিছু চিনি, এবার কিছু চিনি আমি জানি না, আমি ধরে নিলাম এক্স পরিমাণ চিনি তিনি 2% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 2% ক্ষতিতে দেখো 100 টাকা তোমার যদি ক্রয় মূল্য হয়, তাহলে ধরো 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে যদি 2% ক্ষতি হয়, তাহলে তুমি বিক্রি করেছো মালটা কত, 98 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে যদি কেনো, 2% তুমি যদি ক্ষতি করো, তাহলে বিক্রি করেছো সেই মালটা কত দিয়ে, 98 টাকা দিয়ে। তাহলে আমি বলতেই পারি তিনি এক্স কেজি যে চিনিটা সেটা তিনি কততে, 98x/100 তার বিক্রয় মূল্য, তিনি বিক্রি করেছেন এই টাকায়। প্লাস এক্স কেজি চিনি পড়ে আছে কত, 400 - x, কেননা টোটাল 400 কেজি, তাহলে 400 - x, এইটা উনি বিক্রি করেছে 10% লাভে, তার মানে কত হবে, 110। 10% লাভে অর্থাৎ 110/100। দেখে মনে হচ্ছে ইকুয়েশন খুব বড় হবে, কিন্তু ইকুয়েশন দেখে একদম সহজ। আর এই দুটো ওভারঅল লাভ করেছে, বলেছে তিনি 4% লাভ করেন, অর্থাৎ 400 × 104/100। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো ক্যালকুলেশন কত সহজ। এই দেখো তলার 100 তো সব কেটে যাবে না, তলার 100 কেটেই যাবে। তাহলে উপরে কি পড়ে আছে, উপরে 90x প্লাস তোমার এদিকে হচ্ছে 4 11 44। আর এগুলো কি করতে হয়, আমি কি বলেছি, ক্যালকুলেশন করবে না খবরদার। তুমি এইখানে 400 × 110 রেখে দাও, মাইনাস কি থাকছে, মাইনাস 110x, আর এইখানে কি থাকছে, 400 × 104। এবার দেখবে 400 কমন যাবে একটু পরে। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে এই যে 98x আর যদি তুমি 110x ক্যালকুলেশন করো, তাহলে তোমার কত থাকছে, -12x। ক্লিয়ার? ইকুয়াল টু, দেখো এইখানে আমি 400 কমন নিতে পারি, তাহলে 400 যদি কমন নিই, এই দিকে পড়ে থাকছে 104, আর এইটা যদি আমার ডান দিকে চলে যায় তা মাইনাস হয়ে যাবে 110। ক্লিয়ার? তাহলে -12x ইকুয়াল টু 400 × 104। দেখো এখানে -110 বড়, তাহলে মাইনাস একটা এইদিকে আসবে, তো -104 আর 110 বিয়োগ করলে কত হবে, 104 এদিকে 6, এইদিকে হচ্ছে তোমার 6, আর ওইদিকে 6 হলে 110, তার মানে 6 হবে, একদম ঠিক 6 হবে। ওকে, তাহলে এইটা তুমি যদি এবার ক্যালকুলেশন করো, তাহলে এইখানে 6 দিয়ে তুমি কাটাকাটি করে দেখো, 6 দিয়ে 12কে কাটলে কত হয়, 6 দুগুণি 12, আর 2 দিয়ে 400কে কাটলে কত হয়, 200। আমি এইখানে লিখলাম 2 দিয়ে 400কে কাটলে 200 হয়, তার মানে এক্সের মান, আর মাইনাস মাইনাস তো ক্যান্সেল হয়েই যাবে। আর এক্সের মান তাহলে কত বেরোলো, এক্সের মান বেরোলো 200। তাহলে এক্সটা আমরা কী ধরেছি, এক্সটা ধরেছি এই যে 98, মানে 2% ক্ষতিতে যে মালটা, জাস্ট 1 মিনিট, এইটা 2% ক্ষতিতে বিক্রির যে মালটা সেটা এক্স ধরেছি। তাহলে আমাকে বলেছে কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে তিনি 200 কেজি চিনি, তাহলে তিনি 200 কেজি চিনি কিন্তু 2% ক্ষতিতে বিক্রি করেন। তো অপশান নাম্বার ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা তো আমি ক্যালকুলেশন করতে গিয়ে তোমাদের এত কিছু লিখেছি, কিন্তু বাস্তবে কি তোমাকে এত কিছু লেখার কোনো প্রয়োজন আছে? তুমি কিন্তু এটা নর্মাল, এত ক্যালকুলেশন এত কিছু দরকার নেই, তোমার তো 100 তলা দিয়ে আগেই কেটে যাবে না, মনে মনে এগুলো কেটে দেবে, তার মানে প্লেন। আর আমি এগুলো বোঝানোর জন্য কোনো স্টেপ জাম দিইনি, তোমাদের বোঝানোর জন্য। তোমরা পরীক্ষার হলে কি স্টেপ জাম করে ক্যালকুলেশনটা করবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। 2000 টাকার 20% হারে
2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? দেখো এই টাইপের অঙ্ক কিছুক্ষণ আগে একটা করলাম, আর একটা দিয়েছি। তো একই সেম অঙ্ক। দেখো 2000 টাকার আমরা আগে কি সরল সুদটা আগে বের করে নিই, কেন সরল সুদ বার করা ইজি। তাহলে 2 বছর বলেছে 20%, খুবই ইজি, কোনো I=PTR দিয়ে করার কোনো প্রয়োজন নেই। ভালো করে বোঝো, 10% মানে কত? আমি বলেছিলাম একটা জিরো কেটে দাও, তাহলে 2000 টাকার 10% মানে 200 টাকা। তাহলে 20% মানে কত হবে? 400 টাকা। কারণ আমাকে তো বলেছে 2 বছর না, দেখো ভালো করে দেখো, আমাকে 2 বছর বলেছে। তাহলে 10% মানে 200 টাকা, 20% মানে 400 টাকা, এটা কিন্তু 1 বছরের। তাহলে 2 বছরে কী হবে? ডবল হবে, তাহলে 800 টাকা। তাহলে এসআই পেলাম কত? মুখে মুখে হয়ে যাবে, এসআই পেলাম কত? 800 টাকা। তাহলে এসআই আমরা 800 টাকা পেলাম। এবার সিআই দেখো, সিআইএ কিন্তু সিআইএ এসআইয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সিআই আর এসআইয়ের মধ্যে এসআই যেমন প্রতি বছরই তুমি যদি সাপোজ ভালো করে বোঝো, তুমি একটা ব্যাংকে যদি কিছু পরিমাণ টাকা রাখো এবং সেটা যদি তোমার যদি এসআই মানে সিম্পল ইন্টারেস্ট দেয়, তাহলে প্রতি বছরই তুমি সেম ইন্টারেস্ট পাবে। এবছর তুমি যদি 200 টাকা ইন্টারেস্ট পাও, পরের বছরে সেই 200 টাকাই পাবে। কিন্তু সিআইএ কী হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, যেটা যৌগিক সুদ বলা হয়, তোমরা জানো ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন কম্পাউন্ড ইন্টারেস্টই ধরা হয়। ক্লিয়ার? তো কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি এবছর যদি 200 টাকা পাও, পরের বছর তুমি 200 টাকা তো পাবেই, কিন্তু আগের বছর যে 200 টাকাটা পেয়েছো সেই 200 টাকার উপরও যে পার্সেন্টেজে সুদ দেবে ব্যাংক, সেই পার্সেন্টেজে সুদ পাবে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু বৃদ্ধির হার বেশি। ক্লিয়ার? এটা শুধু মাথায় রাখো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বার করতে চাই 2000 টাকার, তাহলে প্রথম বছর তো 800 টাকাই পাবে। প্রথম বছর সরল সুদ আর মানে যৌগিক সুদ দুটো সমানই হয়, 800 টাকা পাবে। কিন্তু প্রথম বছর 400 টাকা পাবে। প্রথম বছর তো তোমার 20%-এ, তার মানে কত? 400 টাকা। প্রথম বছর 400 টাকা পেলো, কিন্তু পরের বছর সে 400 টাকা তো পাবেই, তার সাথে এই 400রও একটা পার্সেন্টেজ পাবে, কত? 20%। তাহলে 400 10% মানে 40 টাকা, 20% মানে 80 টাকা। তাহলে এই যে 80 টাকাটা সেটা এক্সট্রা পেলো। তাহলে 80 টাকাটাই তার মানে তো পার্থক্য না, কেননা আমার এই 400 800 আর এইদিকে 800, এই 800 মধ্যে তো বিয়োগ হয়ে যাবে, কেটে কুটে 0, কেননা আমাকে পার্থক্য বলেছে মানে সিআই মাইনাস এসআই। তাহলে সিআই মাইনাস এসআই, তার মানে 800 তো ক্যান্সেল, এই 800 ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো 80 টাকা। তার মানে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, যে 2000 টাকা এই যে অঙ্কটা দিয়েছে, তাহলে সে 80 টাকা হচ্ছে তাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। নেক্সট অঙ্কগুলো তোমাদের কাছে আরও যত প্র্যাকটিস করবে আমার সাথে, তত দেখবে ইজি হবে। আর যারা অঙ্কগুলো পারবে তারা স্কিপ করতে পারো, আর যদি মনে করো একবার মানে তারা স্কিপ করে চলে যেতে পারো। এবং শুধু তোমরা কি প্র্যাকটিস করো, আমি চাই প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে। প্র্যাকটিস করলেই অঙ্ক সবসময় মাথায় থাকবে। চলো, 160 এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে? তো খুব ইজি। 160-এর 10% মানে কত? 160-এর 10% মানে হচ্ছে 16 টাকা, মানে 16, আর 5% মানে কত? 8। তাহলে 16 আর 8-এ কত? 24। ক্লিয়ার? মুখে মুখে বলছি এর সাথে কত যোগ করলে, আমি ধরে নিলাম এর সাথে এক্স যোগ করলে তোমার 240-এর 25% হবে। তো 240-এর 10% মানে কত? 24 টাকা। 20% মানে কত? 24 দুগুণে 48 টাকা। আর 5%, তাহলে 10% যদি 24 হয়, তাহলে 5% মানে 12 টাকা। তাহলে 48 আর 12 60 টাকা। তার মানে এক্স মানে কত? 60 থেকে 24 বাদ দিলে 60 থেকে 24, তার মানে হচ্ছে তোমার 6, হাতে থাকলো মানে 1, 2 রেখে 3, 36 টাকা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। যদি অসুবিধা হয় কমেন্ট করো। তবে হ্যাঁ, একজনের আমি কমেন্ট পেয়েছি, একটা অঙ্ক শুভাশিস রয় বলে। তো তোমার অঙ্কটা আমি কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, তুমি শুধু ভিডিওগুলো দেখে যাও, আমি ভিডিওতে সেই অঙ্কটা দিয়ে দেবো। কারোর কোনো অঙ্ক যদি মনে হয়, কোনো অঙ্ক তোমরা কমেন্টে দিতে পারো, আমি সেই অঙ্কটা কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। এক ব্যক্তি বলেছে তার আয়ের 10% তিনি সঞ্চয় করেন। যদি তার আয় 12.1-2% বৃদ্ধি পায় এবং তার এটা সঞ্চয় হবে এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে? খুব ইজি অঙ্ক। দেখো
আমাকে বলেছে যে 10% তিনি সঞ্চয়। আচ্ছা, তার আগে একটা বিষয় জানতে হবে, যে তোমরা জানো সকলেই যে ইনকাম ইকুয়াল টু কী। দেখো, প্রত্যেকটা অঙ্কেরই কিছু লজিক পার্ট আছে, মানে কিছু একদম মেইন পার্ট আছে, যেটা তোমাকে ফর্মুলাটা ব্যাপারটা জানতেই হবে। যেটা হচ্ছে ইনকাম মানে কি, ইনকাম মানে হচ্ছে এক্সপেন্ডিচার, তুমি কী পরিমাণ খরচ করেছো এবং কী পরিমাণ সেভিংস করেছো, এর যোগফলই হচ্ছে তোমার টোটাল ইনকাম। আমি এই ফর্মুলা অনুযায়ী এখানে কাজে লাগাবো। তাহলে বলেছে ওই ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তাহলে যদি তিনি সঞ্চয় করেন 10%, অর্থাৎ 10 টাকা তিনি যদি সঞ্চয় করেন, আচ্ছা 10 টাকা তিনি সঞ্চয় করেন, এখানে আর কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, পরের লাইনে যাই। যদি তার আয়, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম, দেখো তিনি সঞ্চয় করেন তোমার হচ্ছে 10 টাকা, এবং আমি ধরে নিলাম তার টোটাল ইনকাম 100 টাকা, এটা আমি ধরে নিলাম। তাহলে তিনি খরচ করেন কত? এটা কিন্তু এই দেখো, এইখানে হচ্ছে ইনকাম, এইটা ধরে নিলাম এক্সপেন্ডিচার, এটা এক্সপেন্ডিচার, এটা হচ্ছে সেভিংস। ক্লিয়ার? তাহলে এক্সপেন্ডিচার করেন 90 টাকা, তাই কি না? আমি যদি 100 টাকা তার টোটাল ইনকাম ধরি, তাহলে তিনি যদি বলে দেয়, আমার কোশ্চেন বলে দিয়েছে তার আয়ের 10% তিনি সঞ্চয় করেন, তাহলে সেভিংস 10 টাকা, তাহলে এক্সপেন্ডিচার হবে, মানে তিনি খরচ করেন 90 টাকা। এবার বলছে যদি তার আয় 12/1/2, 12/1/2 মানে কত? এগুলো বুঝতে হবে। 12/1/2 মানে 1/8, অর্থাৎ 8-এ 1 বৃদ্ধি পায়। তার মানে আমার দরকার নেই, আমি 12/1/2 মানে হচ্ছে 12.5%, তাই কি না? 12/1/2 মানে 12.5%। তাহলে বলছে তার যদি 12.5% যদি বৃদ্ধি পায়, কি আয় বৃদ্ধি পায়, তাহলে তার আয় আগে ছিল কত? 100 টাকা। তাহলে এখন 12.5%, তাহলে 100 টাকা 12.5 মানে 112.5, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আগে ছিল 100 টাকা তার আয়, এখন তার আয় হচ্ছে তোমার 112.5, আমাকে বলে দিয়েছে 12.5। কেননা তোমাকে জানতে হবে 12 দেখো 12/1/2 এর মানেই হচ্ছে 12.5, এই টাকা উনি বৃদ্ধি পাচ্ছে। যদি বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, কিন্তু সঞ্চয় কিন্তু সেই 10 টাকাই, সঞ্চয় কিন্তু সেই 10 টাকাই, তাহলে তার এক্সপেন্ডিচার কত? তাহলে আমি এখান থেকে তাহলে 112 থেকে যদি আমরা 10 বাদ দিই, তাহলে কত পড়ে থাকে? 100, বাবারে, তাহলে কত থাকে? 102.5, 102.5। ক্লিয়ার? 102.5। তাহলে আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে তার ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে এক্সপেন্ডিচার ইটা। তাহলে আগে ব্যয় ছিল 90 টাকা, এখন ব্যয় হয়েছে কত? 102.5। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? তার ব্যয় বৃদ্ধি পেয়েছে এইদিকে 10 আর 2 12, তার মানে 12.5 তার ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 12.5 বৃদ্ধি পেয়েছে কততে? আগের ভ্যালু, অর্থাৎ 90। এইখানে কিন্তু অনেকে গন্ডগোল করে যে আমি এই ভ্যালুটা নেব, নিচের ভ্যালুটা নেবো না উপরের ভ্যালুটা নেব। তুমি যখন তোমার ভালো হয়েছে বা তোমার খারাপ হয়েছে বিচার করো, তুমি কি পরের রেসপেক্টে বিচার করো না তোমার আগের রেসপেক্টে বিচার করো? নিশ্চয়ই আগে তুমি কেমন ছিলে তার রেসপেক্টে তুমি বর্তমানে কেমন আছো, তাই কি না? তাহলে এই কারণে 90-এর রেসপেক্টে কিন্তু তোমাকে এটা ভাবতে হবে ইন্টু 100। ক্লিয়ার? 0 0 কেটে গেল, এইখানে দশমিক উঠে গেলে এইখানে নিচে 10 নামলো। তুমি এটা তো 12, তার মানে 9 দিয়ে একবারে কাটো, 9 1 9, 9 10 11 35 না, 9 দিয়ে যাবে না। তার মানে এখানে তুমি আচ্ছা নিচে 90 আছে, তুমি ডাইরেক্ট করতে পারো। আচ্ছা এইখানে আর একটা 0 কেটে দাও, 100-র আর একটা 0 কেটে দাও, তোমার 9 দিয়ে তোমার ভাগ যাবে। তার 9 দিয়ে যদি তোমার 125-কে ভাগ দাও, তাহলে 9 1 9 35, 3 নং 27, তার 3 নং 27 গেলে 27, আর এদিকে হচ্ছে 8, তার মানে 13/8/9। তো 13/8/9 ইজ আ রাইট অ্যান্সার। অপশান নাম্বার বি ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্ক দেখো। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা। দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে কিন্তু কিছু সূত্র তোমাকে জানতে হবে, সেগুলো আমি ধরে নিচ্ছি তোমরা সকলেই কম বেশি জানো। যারা না জানো আমি মুখে মুখে বলছি, সেগুলো কিন্তু তোমরা
হয় নোট ডাউন করো, কেননা আমি এর মধ্যে সব লিখতে গেলে এক একটা অঙ্ক বোঝাতে তোমাদের টাইম লাগবে, তোমাদেরই বোরিং ফিল হবে। তোমরা তখন ভাববে 10টা অঙ্ক করতে এতক্ষণ লাগে, না সেটা না, আমি কিন্তু এক্সট্রা অনেক এখানে কথা বলি, এই কারণে কিন্তু টাইমটা লাগে। তো অনুকূল বেগ বার করতে, দেখুন অনুকূল বেগ বার করতে গেলে মনে রাখতে হবে যে নৌকার বেগ আর স্রোতের বেগ এটা যোগ হয়, এগুলো মনে রাখবে। অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ স্রোতের বেগ যোগ হবে, ঠিক আছে, তাকে যোগ হবে। আর প্রতিকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, এটা হচ্ছে প্রতিকূল বেগ। আর নৌকার বেগ তুমি যদি বার করতে হয় তাহলে অনুকূল বেগ প্লাস প্রতিকূল বেগ বাই 2, আর স্রোতের বেগ বার করতে গেলে অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2। আমি যা বললাম এটা তোমরা একটু নোট করে নাও। এবার অঙ্কটায় আসি। দেখো আমাকে বলে দিয়েছে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা ও 8 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ বলে দিয়েছে 6 কিমি/ঘন্টা। তাহলে দেখো স্রোতের অনুকূলে এ নৌকার বেগ আমরা জানি, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগটা আমরা জানি, আমরা বি নৌকার কিছু জানি না। তাহলে আমরা আগেই বের করে নিই যে স্রোতের মানে এ নৌকার অনুকূল বেগ জানি, মানে আপস্ট্রিম কত বলে দিয়েছে, আপস্ট্রিম বলে দিয়েছে তোমার 10 কিমি/ঘন্টা। আর এটা আপস্ট্রিম না, এটা ডাউনস্ট্রিম। অনুকূল বেগ মানে হচ্ছে ডাউনস্ট্রিম, ওকে। আর আপস্ট্রিম এটা বলে দিয়েছে তোমার 6 কিমি/ঘন্টা। তাহলে এইখান থেকে আমরা যদি অনুকূল বেগ, আমি কি বললাম, অনুকূল বেগ আর প্রতিকূল বেগ যদি জানা থাকে তাহলে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ পেতে পারি। তাহলে আমরা স্রোতের বেগটা আগে বের করে নিই। নৌকার বেগ কেন বার করবো না পরে বুঝতে পারবে। এটা যখন তুমি অঙ্কগুলো করতে করতে নিজেকে সেই জায়গায় তৈরি করতে ফেলবে তাহলে তোমার সময়টা নষ্ট কম হবে, কেননা এখানে নৌকার বেগ আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ অর্থাৎ স্ট্রিম, আমি এস দিয়ে ডিনোট করলাম, তাহলে স্ট্রিম কী হবে, স্রোতের বেগ কী বললাম, যে অনুকূল বেগ অর্থাৎ 10 মাইনাস প্রতিকূল বেগ বাই 2, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে ইকুয়াল টু 10 মাইনাস 6 মানে হচ্ছে 4, 4/2 মানে 2, অর্থাৎ 2 কিমি/ঘন্টা আমরা কি পেলাম, এটা আমরা স্রোতের বেগ পেলাম। কেন স্রোতের বেগ বার করলাম এবার তুমি বুঝতে পারবে। দেখো আমাকে বলে দিয়েছে স্রোতের প্রতিকূলে 60 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে, তাহলে আমার স্রোতের প্রতিকূলে বেগ চেয়েছে, ক্লিয়ার। এবার দেখো বি নৌকার ক্ষেত্রে আমরা তো স্রোতের বেগটা জানি, স্রোতের বেগ তো সমান, দেখো স্রোতের বেগ সমান, স্রোতের বেগ তো আর চেঞ্জ হবে না। কিন্তু বি নৌকার ক্ষেত্রে অনুকূল বেগ আমরা জানি না, কেননা এই প্রতিকূল বেগ আমরা জানি না, কেননা বি নৌকার দেখো অনুকূল বেগ বলে দিয়েছে। দেখো বি নৌকা দুটির অনুকূলে হচ্ছে বি নৌকার হচ্ছে 8 কিমি/ঘন্টা। তাহলে বি নৌকার ক্ষেত্রে অনুকূল বেগ আমরা পেলাম কত, 8 কিমি, ক্লিয়ার। কিন্তু স্রোতের বেগ আমরা জানি, কিন্তু বি নৌকার প্রতিকূল বেগ আমরা জানি না। তাহলে প্রতিকূল বেগ আমি ধরে নিলাম এক্স কিমি, কেননা আমি কেন করছি ভালো করে বুঝবে, যে স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ, সে এ নৌকা হোক আর বি নৌকা হোক। আমরা এ নৌকা থেকে প্রথমে এই যেটা বার করলাম সেটা স্রোতের বেগটা আমরা বের করে নিয়েছি। এবার আমরা বলতে পারি যে বি নৌকার ক্ষেত্রে অনুকূল বেগ 8 মাইনাস প্রতিকূল বেগ এক্স ধরে নিলাম বাই 2 ইকুয়াল টু স্রোতের বেগ, আর স্রোতের বেগ আমরা 2 কিমি পেয়ে গেছি। এবার বুঝলে আমি কেন স্রোতের বেগ বার করলাম, ওকে। তো তাহলে 8 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 8 মাইনাস এক্স ইকুয়াল টু 2 দুগুণি 4, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 4 কিমি/ঘন্টা। তার মানে এক্স মানে কি, এক্স মানে প্রতিকূল বেগ। এবার দেখো আমি এটা কী বার করলাম, আমরা প্রতিকূল বার করলাম, বি নৌকার স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে সেটা। তাহলে প্রতিকূলে যদি তার বেগ 4 কিমি/ঘন্টা হয় তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে, তাহলে 60 কিমি যেতে সময় লাগবে হচ্ছে 60/4 অর্থাৎ 15 কিমি/ঘন্টা। আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু 3টে স্টেপে হচ্ছে, ক্লিয়ার। তো মুখে মুখে করলে কিন্তু খুব সহজে হবে, তোমাকে এই ক্যালকুলেশন করতে হবে না। যেমন আমি যদি বলি এই ডাউনস্ট্রিম আপস্ট্রিম যখনই পেয়ে যাচ্ছি তাহলে তো স্রোতের বেগ তো মুখে মুখে হয়ে যাচ্ছে না, 10 মাইনাস 6/2 মানে 4, তার মানে 2 কিমি/ঘন্টা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি যে আবার যেহেতু বি নৌকার আমরা অনুকূল বেগ পেয়ে গেছি, তাহলে স্রোতের বেগটা ইকুয়াল টু কী হবে, কারণ স্রোতের বেগের মান আমরা জানি, তাহলে স্রোতের বেগ দিয়েই কাজটা করতে হবে, ওকে। তো এইভাবে অঙ্ক করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যাত্রাপথের 1/4 45 কিমি/ঘন্টা, 1/3 48 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 50 কিমি/ঘন্টা বেগে গেলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত কিমি/ঘন্টা। তো সিম্পল, দেখো আমাকে বলেছে যাত্রাপথের 1/4 আমরা গেছি,
45 কিমি পার ঘন্টা, 1/3 অংশ গেছি, আর বাকি, তাহলে বাকি টোটাল যদি 1 অংশ হয়, বাকি আর কত অংশ আছে? 4 আর 3 7, তোমরা জানো এই দুটো যোগ করতে হবে, 1/4 আর 1/3 যোগ করে যেটা হবে সেটা 1 থেকে বাদ দিতে হবে। তাহলে আমার যদি এখানে 4 আর 3 7, মানে 7/12 অংশ, তো 7/12 এটা যদি 1 থেকে বাদ দিই তার মানে 5/12 অংশ, তাই কি না? এটা কিন্তু তোমরা সকলেই জানো বলে আমি ক্যালকুলেশন করলাম না। 4 আর 3 7, কেননা এটা যোগ হবে, তাহলে 7/12 ওটা 1 থেকে বাদ দিলে আমার 5/12 অংশ, অর্থাৎ 5/12 অংশ এই 3টে পরিমাণ কিন্তু আমরা যাত্রাপথের মোট দূরত্ব যাচ্ছি, এবং তাদের কিলোমিটার আমাকে বলে দিয়েছে। তাহলে আমাদের ফর্মুলা কি? আমরা জানি এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমাকে বার করতে বলেছে গড় গতিবেগ, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু আমার হবে s/t। ক্লিয়ার? ভি ইকুয়াল টু s/t। তার মানে এইখানে টোটাল কত অংশ যাচ্ছি? টোটাল যাচ্ছি হচ্ছে 4 3, এই টোটাল যাচ্ছি হচ্ছে কত অংশ? 12 অংশ। কেননা আমাকে দেখো এখানে বলেছে যাত্রাপথ, দেখো এই তিনটের যে লসাগু, এটা 4 3 12, এর লসাগুই হচ্ছে আমাদের টোটাল যাত্রাপথ। তার মানে এদের লসাগু কত হবে? 12 হবে। তাহলে টোটাল যাচ্ছি হচ্ছে 12, টোটাল যাচ্ছি হচ্ছে 12, আমার টোটাল ডিস্টেন্স কাভার্ড সেটা হচ্ছে 12 কিমি বাই সময়। এই টি এর মানে কি? টি ইকুয়াল টু আবার কি? টি ইকুয়াল টু s/v। দেখো এই টি মানে কি? টি মানে তো আবার s/v, অর্থাৎ আমরা প্রথম কত অংশ যাচ্ছি? প্রথম যাচ্ছি 3, প্রথম যাচ্ছি 1/3 অংশ। ক্লিয়ার? সরি, প্রথম 1/3 কোথায়? প্রথম 1/4 অংশ, তাই না? 1/4 45 কিমি। তাহলে 12 1/4, কেননা আমাকে টোটাল তো 12, তাহলে 12 1/4 মানে কত? 3 অংশ, মানে 3 অংশ, তাই কি না? তাহলে 3 অংশ যাতে 45, অর্থাৎ 3/45। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে কত যাচ্ছি? 1/3, 1/3, 12 1/3 মানে কত? ক্যালকুলেশন করলে কত হবে? 4। তাহলে 4 বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না? এই দেখো 12 ইন্টু 1/3, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 3 4 12, তাহলে 4 1 4, তো 4/48 প্লাস বাকি অংশ, বাকি কত অংশ? বাকি থাকছি 5, মানে 5/12, তো 12 ক্যান্সেল হলে কত? 5, তাহলে 5 বাকি অংশ 50। এইটা তোমাকে ক্যালকুলেশন করে মানটা বার করতে হবে। তো এটা খুবই ইজি, এটা তোমার ক্যালকুলেশন করলেই মানটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা কত পাবো? 12 তোমার হচ্ছে 1/15, 3 15 45 প্লাস 4 12 48, 1/12 প্লাস 5 10 50, 1/10। এটাকে একটা পেজ না নিয়ে আমি এইখানেই করে দিচ্ছি, কেননা পেজ নিলেই তোমাদের বুঝতে অসুবিধা হবে। এইখানটা একটু কেটে দিলাম। ওকে ওকে, দেখো তাহলে আমরা এখানে আর কি পাবো? এইখানে তাহলে 12 উপরে থাকলো, 12 উপরে থাকলো, আর নিচে কি আসলো? নিচে আসলো তোমার 15 12 10, 15 12 10 এর লসাগু আমাকে 15 12 10 এর লসাগু কত? এর লসাগু হবে 60, তাহলে 60 লসাগু হলো। আর 15 4 15 60, তার মানে 4 12 5 12 60, 5 গুণ 10 6 10 কে 60 6, তাহলে এটা 12 ইন্টু 60 উপরে গেল, 60 উপরে চলে যাবে। আর নিচে থাকলো কত? 5 আর 4 9, বা 6 আর 5 11, 6 আর 5 11, আর 4 কত হবে? 11 আর 4 15, তাহলে 15 4 15 60, 4 12 48, তো 48 কিমি পার ঘন্টা তার ছিল গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ কত ছিল? গড় গতিবেগ 48 কিমি পার ঘন্টা। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 9, এ এবং বি নল দুটি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টায় 15 ঘন্টায় পূর্ণ করে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপরে 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি খোলা হতে থাকলো। আচ্ছা, কতক্ষণে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? দেখো এটা অল্টারনেটিভ কেস, তো মানে কোনো ব্যাপার না। তো জিনিসটা দেখো বলেছে, আমি ধরে নিলাম ধরে নিলাম কি এখানে বলাই আছে যে এ নল তোমার কত ঘন্টায় পূর্ণ করে? এ নল যদি 12 ঘন্টা চালু থাকে তাহলে সে সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। বি নল যদি সে 15 ঘন্টা চালু থাকে তাহলে সে সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে এদের যে এলসিএম হবে এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ টোটাল ওয়ার্ক, এটাকে বলা হয় টোটাল ওয়ার্ক। তাহলে এদের এলসিএম কত? 12 15 এলসিএম কত? 15 2 30, 3 15 4 15 60, তার মানে কত?
60 হচ্ছে এদের এলসিএম। দেখো এলসিএমও খুব সহজেই করা যায়, এর জন্য অনেকে করে কি, যেটা করো 12 15 করে নিয়ে তাকে 3 দিয়ে করো, হ্যাঁ তারপরে করে দিয়ে গুণ করো, এভাবে করার দরকার হয় না। তো নর্মাল ওয়েতে বলি, যেটা সব থেকে এই দুটোর মধ্যে যেটা হাইয়েস্ট থাকবে তার মাল্টিপল করতে থাকবে, সেই মাল্টিপলকে যদি দুটো দিয়েই ডিভাইড যায় তখন সেটাই তোমার এলসিএম হবে। তো এইভাবে কিন্তু তুমি খুব সহজেই এলসিএম করতে পারো। তাহলে তোমার যদি 12 দিয়ে 60কে ভাগ করি তাহলে আমরা পাবো 5, আর যদি 15 দিয়ে 60কে ভাগ করি তাহলে আমরা পাবো 4। এইটা মানে কি, এই যে 5 আর 4 এটা মানে কি, এটা কি, এইটা হচ্ছে ঘন্টায়, মানে এ নলটি যদি 1 ঘন্টা চলে তাহলে সে 5 ইউনিট ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। ক্লিয়ার, মানেটা বুঝতে পেরেছো? বি নলটি সেরকমভাবে 1 ঘন্টা চললে সে 4 ইউনিট পূর্ণ করতে পারে। টোটাল আমাকে কত ইউনিট পূর্ণ করতে হবে? টোটাল 60 ইউনিট পূর্ণ করতে হবে। এবার আমাকে এখানে একটা ঘটনা বলে দিয়েছে কি, এ নলটি প্রথমে খোলা হলো, তারপরে অল্টারনেটিভ ওয়ে, মানে প্রথমে 1 ঘন্টা এ নল চলেছে, 1 ঘন্টা বি নল চলেছে, আবার পরবর্তী 1 ঘন্টা এ নল চলেছে, পরবর্তী 1 ঘন্টা বি নল চলেছে। এরকম না যে 1 ঘন্টায় দুটো নল একসাথে চলেছে, এটা না কিন্তু। তাহলে তুমি দেখো, আমি যদি প্রথম 1 ঘন্টা যদি এ নল চলে তাহলে সে 5 ইউনিট পূর্ণ করে, পরের 1 ঘন্টা যদি বি নল চলে সে 4 ইউনিট পূর্ণ করে। তাহলে আমি বলতে পারি কি না, 2 ঘন্টায় 2 আওয়ার্সে আমার টোটাল 9 ইউনিট পূর্ণ হয়। ক্লিয়ার? তাহলে 2 আওয়ার্সে যদি 9 ইউনিট পূর্ণ হয় তাহলে আমি বলতেই পারি যে এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হয় 6 নং 54 ইউনিট, কেননা আমাকে টোটাল 60 ইউনিট পূর্ণ করতে হবে। আমি এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 নং 54, তাহলে এটাকেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণই 12। তার মানে আমি বলতে পারি যে 12 ঘন্টায় আমার 54 ইউনিট পূর্ণ হয়। ক্লিয়ার? 12 ঘন্টা মানে হচ্ছে 6 ক্ষেপে। ক্লিয়ার? অর্থাৎ যাই হোক, আমাকে এখানে টোটাল ঘন্টায় দিয়েছে, এই অঙ্কটাই কিন্তু আবার অন্যভাবে আসে, সেটা যখন করাবো তখন বোঝাবো ব্যাপারটা। তবে এই জিনিসটা মনে রেখো, এই অল্টারনেটিভ প্রসেসটা। ওকে, তাহলে 12 ঘন্টায় আমার 54 ইউনিট পূর্ণ হয়। আমার এখনও বাকি আছে কয় ইউনিট? এখনও বাকি আছে তোমার হচ্ছে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট পূর্ণ করবে কে? এবার এটা বুঝতে হবে, আমার যখন 12 ঘন্টা হয়ে গেল তখন তো বি নল পূর্ণ করলো না, তাহলে এই 6 ইউনিট পূর্ণ করবে আবার 5, মানে এ 6 ইউনিট পূর্ণ করবে। ক্লিয়ার? এবার দেখো, এই 6 ইউনিট বাকি আছে, সেটা তো 5 ইউনিট পূর্ণ করে এ, তাহলে 6 ইউনিটের মধ্যে আবার 5 ইউনিট এ পূর্ণ করে দিল, তাহলে আরও 1 ঘন্টা যোগ হলো কি না? তার মানে আমার টোটাল 13 ঘন্টা পেলাম, 13 ঘন্টা কমপ্লিট হলো। এবার বাকি যে 1 ইউনিট পড়ে আছে সেটা কে পূর্ণ করবে? আমি কিন্তু কোনো স্টেপ জাম দিচ্ছি না, যাতে তোমরা বুঝতে পারো। বাকি যে 1 ইউনিট পড়ে আছে সেই 1 ইউনিট পূর্ণ করবে কে? বি। তাহলে বি পূর্ণ করে ঘন্টায় 4, ঘন্টায় 1 ঘন্টায় 4, তাহলে 1 অংশ পূর্ণ করবে 1/4, মানে 1/4 পূর্ণ করবে ইন্টু 60, তাই না? ইন্টু 60, কেননা আমাকে তো মিনিটে, এটা তো ঘন্টা বেরোলো না, 1/4 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 15 60। অর্থাৎ টোটাল যে এই ট্যাঙ্কটি পূর্ণ হতে আমার সময় লাগলো এদিকে 13 ঘন্টা, এদিকে হচ্ছে 15 মিনিট। তো 13 ঘন্টা 15 মিনিট ইজ আ রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বোঝাতে টাইম লেগেছে, তোমরা যদি অঙ্কটাকে 2বার 3বার রিপিট করে দেখো, দেখবে অঙ্কটা মুখোমুখি তোমরা করে ফেলতে পারছো। পরবর্তী কোশ্চেন দেখো, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাকে এখানে ধরে নিতে হবে যে পূর্বে তার গড় ছিল এক্স। আমি ধরে নিলাম যে 19তম যে ইনিংস তার ছিল, 19তম ইনিংসে তার রানের গড় ছিল এক্স। ক্লিয়ার? তাহলে রানের সমষ্টি কত ছিল? 19তম ইনিংসে রানের সমষ্টি কত ছিল? 19x। তাহলে আমি বলতে পারি যে 19তম ইনিংস যখন সে করেছে তার তখন রানের সমষ্টি ছিল 19x। এর পরের ইনিংসে অর্থাৎ 20তম ইনিংসে সে 110 রান যখন করলো, তার গড় মানে কত দিয়ে ভাগ করতে হবে? 20, কেননা 20তম ইনিংস, তাহলে 20 দিয়ে ভাগ করলে আমি গড় পাবো, কেননা এই 19x প্লাস 110 এটা তো সমষ্টি। তাহলে সমষ্টিকে যদি আমরা ভাগ করি কততম ইনিংস হয়েছে, তাহলে আমরা ওই ইনিংসের গড় পাবো। সেই গড় বলেছে আগে ছিল গড় এক্স, এখন বর্তমানে 4 বৃদ্ধি পেয়েছে। এইভাবে ইকুয়েশন করতে হয়,
এই যে রানের যে ব্যাটসম্যান এইসব টাইপের অঙ্ক কিন্তু তুমি ইকুয়েশন ছাড়া করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা ইকুয়েশন করে করবে, ইকুয়েশন সলভ কিন্তু কোনো ব্যাপার না, ইকুয়েশন বানানোও কোনো ব্যাপার না, অঙ্ক পড়বে আর ইকুয়েশন বানাবে, হয়ে যাবে। ওকে, তাহলে কোনোগুনি গুণ করো, তাহলে আমরা পেলাম কত 19x প্লাস 110 ইকুয়াল টু 20 দিয়ে এটা গুণ করো 20x আর প্লাস 4 20 80। ওকে, তাহলে 19x মাইনাস 20, তো 19x আর 20xটা এইদিকে নিয়ে আসলাম, তাহলে 20x ইকুয়াল টু 80 মাইনাস এইদিকে গেলে 110, তাহলে এটা কত হবে মাইনাস এক্স, কেননা 19x 20x বিয়োগ করলে এক্স, আর এইদিকে মাইনাস 80 থেকে 110 মানে 20 আর 10 30, তার মানে এক্স ইকুয়াল টু 30। তাহলে এক্সটা আমরা কী পেয়েছি, এক্স মানে হচ্ছে 19তম ইনিংসের রানের গড় ছিল। আমাকে কী চেয়েছে, বলছে 20তম ইনিংসের পর তার রানের সংখ্যার গড় কত। তাহলে 20তম ইনিংসের রানের গড় কোনটা ধরেছি, 20তম ইনিংসের রানের সমষ্টি কত আগে ভাবতে হবে। এইটা হচ্ছে 20তম ইনিংসের রানের গড়, না এটা সমষ্টি না কিন্তু এটা গড়, কেননা এই এক্সটা হচ্ছে গড়, আর এইখানেও বলেছে রানের 4 বৃদ্ধি পেয়েছে, পূর্বের তুলনায় 4 বৃদ্ধি পেয়েছে, কি এই যে গড় বৃদ্ধি পেয়েছে, তার মানে এটাই হচ্ছে কি আমার তোমার 20তম ইনিংসের রানের গড়। তাহলে এটা কত হবে, এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 30, এইখানে মাইনাস মাইনাস তো কেটেই গেল, 30 প্লাস 4, তার মানে কত হবে 30 প্লাস 4 মানে হচ্ছে 34। তো 34 ইজ আর রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা কীভাবে করলাম। তো চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা একটা জিনিস আমি বলে রাখি যে তোমরা অনেকে কমেন্টস করেছো যে স্যার অঙ্কের পরিমাণ আর একটু যদি বাড়ানো যায়, তো আমি চেষ্টা করছি আরও কিছু অঙ্ক বাড়ানোর, কিন্তু ভিডিও একটু লেন্দি হয়ে যাবে কেননা বোঝাতে হয়, তো এই কারণে আমি 10টার মধ্যেই সীমাবদ্ধ রাখি। তো তোমাদের কথায় আমি আরও কিছু বাড়াবো। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।